কারণ যারা এই সনদ তৈরি করছে তাদের বেশিরভাগই সংসদে আসন পাবে না, জামাত এবং এনসিপি এবং অন্যান্যরা। এই সনদের মধ্যে কিছু একটা আছে যেটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই আমির হামজা দেখবেন যে আওয়ামী লীগের সময় বলছে যে আমাদেরকে বলে জামাত শিবির, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। সেই আমির হামজা এখন যা তা বলে আওয়ামী লীগকে। আমার জানাজা কোনো জামায়াতে আলেম যেন না পড়ায়, আমি বলছি আপনাকে। আইন প্রণয়ন করবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। এখন বিএনপির সালাউদ্দিন আহমেদের কথা বলি বা এনসিপি বলি বা জামায়াত ইসলামের প্রতিনিধিরা বলি, যারাই ঐক্যমত কমিশনে বসছেন তারা তো কেউ জনগণের নির্বাচিত প্রতিনিধি নন। তো তারা সবাই মিলে একটি সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু তারা যারা সিদ্ধান্ত নিচ্ছেন তারা প্রত্যেকে জনপ্রতিনিধি হয়ে নির্বাচিত হতে পারবেন কিনা এই গ্যারান্টি তো নাই। তো তারা যেটি এগ্রি করলেন, তো দেখা গেল বিএনপি সালাউদ্দিন সাহেব সহ আরো যারা এখানে এগ্রি করে আসলেন সাইন করে, এদের মধ্যে অনেকেই দেখা গেল যে পার্লামেন্টে নির্বাচিত হয়ে আসতে পারলেন না। যেটি না নির্বাচিত হয়ে আসলেন তাতে কি আদার্স পার্লামেন্টারিয়ানরা মানলেন না? আর এক্স্যাক্টলি সেটাই বলছি, এখন একটা অংশ কেউ নির্বাচিত হবেন কেউ নির্বাচিত হবেন না, কিন্তু অন্য পার্লামেন্টারিয়ান সেটি মানবেন না। তো তাহলে আবার জনপ্রতিনিধিরা নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া তো তারা এগ্রিও করতে পারেন না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রযন্ত্রের যদি সংবিধানকে আপনি আপহোল্ড রাখেন, সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করতে হয়, তো আইন প্রণয়ন তো আপনি টেবিলে বসে করতে পারবেন না, এটি আইন প্রণয়ন করতে হবে পার্লামেন্টে বসে। পার্লামেন্ট, হ্যাঁ, সেই জন্যই তো সংসদ সদস্যদের আইন প্রণেতা বলা হয়, কারণ তাদের কাজই হচ্ছে আইন প্রণয়ন করা। এখন আপনি 30টা দল, যার মধ্যে 25টা দল হয়তো সংসদে একটা আসনও পাবে না নির্বাচনে, সেই 30টা দল নিয়ে যদি আপনি একটা সনদ তৈরি করেন, বলেন যে এগুলো সবগুলাকে সংবিধানে নির্বাচনের আগেই ঢুকাতে হবে, কারণ যারা এটা লিখেছে তাদের অর্ধেক তারও বেশি সংসদেই আসন পাবে না। আপনি তো ওই ভয় থেকেই করছেন যে, কারণ যারা এই সনদ তৈরি করছে তাদের বেশিরভাগই সংসদে আসন পাবে না। তখন যারা আসন পাবে তারা বলবে যে আমরা এগুলো মানি না। এই একটা আশঙ্কার থেকেই তো আপনি বলছেন যে এখনই করতে হবে, নির্বাচনের আগেই করতে হবে, এটাকে সংবিধানের উপরে এটা স্থান দিতে হবে, এইসব হাবিজাবি আপনি বলছেন। তো এটাতে তো হবে না, কারণ আলটিমেটলি আপনি যদি পার্লামেন্টে পাশ করেও আপনার সংশোধনী বলুন বা আইন অনেক সময় টিকে না। আপনার এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এখন কাজ চলছে, এবং এই জুলাই সনদেই আছে কিভাবে নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভবিষ্যৎ নির্বাচনগুলো হবে। কাজেই যেই 15তম সংশোধনীর কথা আমরা একটু আগে বললাম, সেটাতেও সংশোধনী হলে কি হলো ওটা বাতিল হয়ে যাবে, হ্যাঁ, এবং নতুন করে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে। কাজেই এসব কাগজে কলমে অনেক কিছুই আপনি করতে পারেন, কিন্তু আপনি যদি আপনার বেসিকে যদি না থাকেন, আপনার গণতান্ত্রিক রীতি মেনে যদি আপনি না চলেন, আপনার যদি গণতান্ত্রিক রীতি মেনে চলার সদিচ্ছা না থাকে, তাহলে কাগজে কলমে যাই থাকুক না কেন আপনি ওই স্বৈরাচারী ভূমিকার দিকে চলে যেতে বাধ্য। একটি জায়গায় আমরা ওই যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টিতে একটু আবার ফিরতে চাই, এই কারণে সকল রাজনৈতিক দল কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যখন বিরোধী দলে থাকেন তারা এটির ব্যাপারে খুবই সোচ্চার এবং উচ্চকণ্ঠ। বিএনপি যেমন উচ্চকণ্ঠ ছিল গত 15 বছর আওয়ামী লীগের শাসনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে মাধ্যমে নির্বাচন করা, এখন আবার আওয়ামী লীগ দেশের বাইরে থাকলেও, অর্থাৎ তারা রাজনীতি থেকে দূরে থাকলেও তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাচ্ছে। এবং একইভাবে 90-এর গণ অভ্যুত্থানের পর যে সবচেয়ে যে রূপরেখাটি আপনার আলোচনায় এসেছিল সেটিও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে স্থায়ীভাবে সংবিধানে রূপ দিতে সংকট কোথায়? সংকট এখন তো স্থায়ীভাবে রূপ দেওয়া হবে। এই বিএনপি যেই ক্ষমতায় আসুক, যেই এই জুলাই সনদ আপনার নির্বাচনের আগে হোক পরে হোক, যেভাবেই হোক, আমার মনে হয় যে পরবর্তী নির্বাচন, এইটার পরে নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। আমার মনে হয় মানুষ এখন বুঝে গেছে, রাজনৈতিক দলগুলো বুঝে গেছে যে এইটা নিয়ে আর টানা হেঁচড়া করা ঠিক হবে না। কারণ বাংলাদেশের ইতিহাসে 12টা ইলেকশন হয়েছে, তার মধ্যে শুধুমাত্র 4টা সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে, এবং এই 4টাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কাজে এটা প্রমাণিত এখন যে একমাত্র তত্ত্বাবধায়ক সরকারই পারে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে। কাজেই আমার মনে হয় যে এখানে আর টানা হেঁচড়া হবে না। কিন্তু এটা যদি এমন হয় যে জুলাই সনদের ভিতরেই এটা থাকবে এবং সেই সনদকে আগে বাস্তবায়ন করতে হবে, তাহলে এটা নিয়ে হবে হাঙ্গামা। কারণ এইটা হয়ে গেছে এখন ওই একটা প্যাকেজের মধ্যে ঢুকে গেছে এই জুলাই সনদ,
এটা আর আলাদা নাই। এই আলাদা রাখলে একটা অন্য জিনিস হতো, কিন্তু এখন এটা একটা প্যাকেটের মধ্যে ঢুকে গেছে এবং এই প্যাকেটটা নিয়ে হচ্ছে বর্তমান হাঙ্গামা। হ্যাঁ, তো প্যাকেটের মূল মানে মেইন ডিশ যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা হয়, হ্যাঁ, আপনি যদি এটাকে মানে ডিনার বলেন, তো মেইন ডিশ যদি তত্ত্বাবধায়ক সরকার হয়, তো মেইন ডিশ কার্যকর হলে আপনার স্টার্টার বা ডেজার্ট হিসাবে জুলাই সনদ একবারে বাস্তবায়ন করলে অসুবিধা কি? আমার মনে হয় জুলাই সনদের মধ্যে অনেক অন্যান্য জিনিস আছে যেগুলা জামায়াতে ইসলামী, এনসিপি এরা খুব মরিয়া যাতে আগে বাস্তবায়ন হয়, এবং যেগুলা নিয়ে হয়তো বিএনপির তেমন কোনো ভালোবাসা নেই। হয়তো বিএনপি ওটা পরবর্তীতে ভাববে যে এটা আমার যেই পলিসি, আমার যে নীতি, আমার যে আউটলুক, সেটার সাথে এটা মিলে না, আমি এটা গ্রহণ করব না। আমার নিজস্ব একটা 31 পয়েন্ট রিফর্মস প্রোগ্রাম আছে, আমি সেটা বাস্তবায়ন করব। তো সেজন্য আমার মনে হয় যে জামাত এবং এনসিপি এবং অন্যান্যরা এই সনদের মধ্যে কিছু একটা আছে যেটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আইডিওলজিক্যালি, আদর্শগত দিক থেকে, যেটা তারা ইম্পোজ করতে চায় সংবিধানের উপর, যেটা নিয়ে বিএনপি একটু অস্বস্তিতে আছে, সেটা ধন্যবাদ। বিএনপি করতে চায় না। আমি একটু মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি ওই আলোচনাটায় যদি একটু যোগ করেন, যদিও সাবির মুস্তফা বলেছেন, তিনি তো সাংবাদিক মানুষ, একটু রাগঢাক রেখে বলেছেন। এই যে মওদুদিবাদী দলটা নিয়ে যদি আপনার বিশ্লেষণটা আমি একটু জানতে পারতাম। উপদেষ্টা আমি মাহফুজ আপনাকে বলি, মুহিবুল্লাহ বাবুনগরীর যে একটা বক্তব্য ইদানিং আসছে এবং সোশ্যাল মিডিয়াতে হেফাজতে ইসলামের যে আমির এবং খুব বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ আলেম মুহিবুল্লাহ বাবুনগরী, তিনি বলেছেন যে জামাত, এই মওদুদিবাদী জামাতরা বেসিক্যালি এরা আলাদা আরেকটা মাযহাব। 4টা মাযহাব যেমন আমাদের আলাদা একটু একটু বিশ্বাস আছে, যেমন হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এবং মওদুদিবাদটা হচ্ছে আরেকটা ধর্মীয় জামাত। বেসিক্যালি এটা বলতে সাহস পায় না। কাদিয়ানীদের, মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন যে কাদিয়ানীদের চেয়েও খারাপ এদের আকীদা এবং তাদের যে ফ্যাকরা, এটা কাদিয়ানীদের চেয়েও খারাপ, মুহিবুল্লাহ বাবুনগরী বক্তব্য। এবং এই আলোচনাটা আমাদের যে ডাক্তার জাহেদ, উনি বলার পরে জামাত তাকে নাস্তিক বলেছে। জামাতের যে আমির হামজা, এই যে বক্তৃতা করে খায় আর কি, বক্তৃতা করে ওয়াজ করে বেড়ায় আমির হামজা, কুষ্টিয়া 4 আসন থেকে তার নমিশন দিয়েছে। এই আমির হামজা দেখবেন যে আওয়ামী লীগের সময় বলছে যে আমাদেরকে বলে জামাত শিবির, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। সেই আমির হামজা এখন যা তা বলে আওয়ামী লীগকে। তারপরে এখন আমির হামজা বলছে যে ও একটা টাটকা শয়তান, জাহিদুর রহমান একটা টাটকা শয়তান, ওর সম্বন্ধে যেন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেয় ওর জানাজা পড়া যাবে না। তো আমার বক্তব্যটা হচ্ছে, আমি খুব ক্লিয়ার আপনার সাথে আলোচনাটা বলছি, আমার জানাজা কোনো জামায়াতে আলেম যেন না পড়ায়। আমি বলছি আপনাকে, আমার জানাজা কোনো জামায়াতে আলেম যেন না পড়ায়। অ্যাজ মুসলিম আই শুড ডিক্লেয়ার, আই ডু ডিক্লেয়ার যে আমি বলছি যে আমার জানাজা কোন জামাতে ইসলামের মৌলানা যেন না পড়ায়। কারণ আমার আকীদা এবং জামাতিদের আকীদা, ইসলামী আকীদা, মুসলিমদের আচরণ, এটা আমার সাথে ভিন্ন মত। আমি হানাফি মাযহাব অবলম্বন করি এবং ও মওদুদির এই আকীদা অবলম্বন করে, এবং হানাফি এবং মওদুদিদের এটা আলাদা জিনিস।